স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। পাইরেসি করবেন না ও করতে দেবেন না। অল রাইটস অব দিস স্টোরি ইজ অনলি উইথ ডিআর প্রোডাকশন। আজকের পটচিত্র অডিওর উপস্থাপনা কলকাতার অন্ধকার কুঠুরির সংকেতের দ্বিতীয় অংশ। এই গল্পের প্রথম অংশটি না শুনে থাকলে এখনই গিয়ে শুনে আসুন। আই বাটনের লিঙ্ক রয়েছে। গল্পটি পুরো কাল্পনিক। বাস্তবের সাথে কোনো মিল থাকলে সেটা একদমই কাকতালীয়। আমি গল্পের সূত্রধার ও শুভর চরিত্রে। শুরু হচ্ছে আজকের গল্প। নমস্কার, আমি শুভঙ্কর। আর এই গল্পের শুরুটা হয়েছিল কলকাতা শহরের এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়। আমার খুড়তুতো দাদা, প্রাইভেট ইনভেস্টিগেটর দেবাঞ্জন সেন বা দেবুদায়ের পুরনো টাইপরাইটারের শব্দের মাঝে। আমাদের অফিস বালিগঞ্জ প্লেসের 17 নম্বর বাড়িতে হঠাৎই টেলিফোন বেজে উঠল। ওপার থেকে ভেসে এলো এক শীর্ণ, অভিজাত এবং অত্যন্ত উদ্বিগ্ন কণ্ঠস্বর। নিত্যানন্দ ঘোষ বা নিত্যবাবুয়ের। তার বার্তা ছিল প্রায় প্রলয়ঙ্করী। তার সবচেয়ে প্রিয় সম্পত্তি কলকাতা ব্ল্যাক হোল ট্র্যাজেডির সেই আসল ডাচ নাবিকের পাণ্ডুলিপিটি চুরি হয়ে গেছে। পুলিশকে এড়িয়ে তিনি আমাদের কাছে এসেছেন, কারণ দেবুদার অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা তাকে আকর্ষণ করেছে। আমরা দ্রুত চিতপুর রোডের ঘোষাল ম্যানশনে পৌঁছাই। একটি জীর্ণ, শতাব্দী প্রাচীন কাঠামো, যা এক পরিবারের ম্লান হয়ে যাওয়া গৌরবের প্রতীক। নিত্যানন্দ ঘোষ আমাদের তার বাড়ির লাইব্রেরিতে নিয়ে যান, যেখানে একটি আধুনিক, উচ্চ নিরাপত্তা সেফ থেকে পাণ্ডুলিপিটি উধাও হয়েছে। পথে আমাদের দেখা হয় নিত্যবাবুর মেয়ে সুনিতা ঘোষালের সঙ্গে, যিনি এই চুরির ঘটনাকে তার বাবার বার্ধক্যের মতিভ্রম বলে উড়িয়ে দিতে চান। দেবুদা লাইব্রেরি এবং সেফটি ভল্ট পরীক্ষা করে এই গুরুত্বপূর্ণ ক্লুগুলো আবিষ্কার করেন। জোর করে প্রবেশের কোনো চিহ্ন নেই, সেফটি ভল্টে কোনো ক্ষতি হয়নি এবং অ্যালার্ম সিস্টেম বাজেনি। মেঝেতে ঘর্ষণের দাগ। সেফটির ভেতরের মেঝে এবং দরজার নিচের অংশে থাকা সূক্ষ্ম আঁচড় প্রমাণ করে যে পাণ্ডুলিপিটি, যা রোল করা যেতে পারে, কোনো সরু সরঞ্জাম দিয়ে দরজার নিচের ফাঁক দিয়ে টেনে বের করা হয়েছে। পাণ্ডুলিপির গুরুত্ব। পাণ্ডুলিপিটি ঔপনিবেশিক ইতিহাসের একটি পবিত্র গরুকে চ্যালেঞ্জ করে। দাবি করে যে ব্ল্যাক হোল ট্র্যাজেডি একজন ব্রিটিশ কর্মকর্তা কর্নেল হেস্টিংসের ইচ্ছাকৃত প্রতিশোধের কাজ ছিল। নিত্যবাবু স্বীকার করেন যে সেফটির কম্বিনেশন শুধু তার এবং তার ছেলে তুহিন ঘোষের জানা ছিল, যিনি বর্তমানে লন্ডনে ব্যবসায়িক সফরে আছেন। তিনি আরও জানান, তুহিন তার জার্মান বন্ধু হ্যান্স মুলারকে নিয়ে এসেছিলেন, একজন ভল্ট টেকনিশিয়ান, যিনি সেফটির দুর্বলতা খুঁজে বের করার চ্যালেঞ্জ নিয়েছিলেন। ডাইনিং হলের আবর্জনা ঘেটে আমরা তুহিনের ছেঁড়া একটি চিঠির টুকরোগুলো জোড়া লাগাই, যা হ্যান্স মুলারের লেখা। তাতে একটি সাংকেতিক লাইন ছিল, তুহিন, I confirm the setup. Use the 9 to 1 logic and remember the dark room. চিঠির কোণে তুহিনের হাতে লেখা আরেকটি সংকেত পাওয়া যায়, CRSMNTHA। দেবুদা 9-1 লজিককে সেফটি খোলার জন্য ব্যবহৃত তারের সরঞ্জাম এবং সময়ভিত্তিক কোডের সঙ্গে সম্পর্কিত বলে মনে করেন। তিনি তুহিনের হাতের লেখা অক্ষরগুলিকে পুনর্গঠন করে একটি গোপন স্থান নির্ণয় করেন, যা হেস্টিংসের সঙ্গে যুক্ত মার্চ অ্যাট HS, যা রবার্ট হেস্টিংসের ফেয়ারলি প্লেসের অফিসের দিকে নির্দেশ করে।
আমাদের পরবর্তী পদক্ষেপ পরিষ্কার। রবার্ট হেস্টিংসের অফিসের বেসমেন্টই হলো আমাদের গন্তব্য, যেখানে সেই অমূল্য পাণ্ডুলিপিটি লুকানো থাকতে পারে। দেবুদা নিত্যানন্দ ঘোষের কাছ থেকে বিদায় নিলেন। তাকে আশ্বস্ত করলেন যে পাণ্ডুলিপিটি এখনো কলকাতাতেই আছে। রাত তখন প্রায় 11টা। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, যদিও তার তীব্রতা কমে এসেছে। নিত্যানন্দ ঘোষের বারবার অনুরোধ সত্ত্বেও দেবুদা পুলিশকে কিছু জানানোর ঘোর বিরোধী ছিলেন। পুলিশকে জানাতে হলে তাদের পুরো চুরির প্রক্রিয়াটা বলতে হবে মিস্টার ঘোষ। তারা 9-1 লজিক বা ডার্ক রুমের সংকেত শুনলে হয় আমাদের পাগল ভাববে, নয়তো কেসটা নিজেদের হাতে নিয়ে নেবে, আর তাতে আসল সত্য চাপা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই মুহূর্তের জন্য নীরবতা জরুরি। নিত্যবাবুকে আশ্বস্ত করে দেবুদা এবং আমি দ্রুত ট্যাক্সি ধরলাম। আমাদের গন্তব্য ছিল ফেয়ারলি প্লেস, যেখানে রবার্ট হেস্টিংসের পুরনো অফিস বিল্ডিংটি অবস্থিত। দেবুদা, আপনি নিশ্চিত যে রবার্ট হেস্টিংসের অফিসে পাণ্ডুলিপিটা আছে? তুহিন বা মুলার তাহলে এখানে কেন আসবে? কারণ শুভ পাণ্ডুলিপিটি হেস্টিংসের কাছে বিক্রি করাই তুহিনের আসল উদ্দেশ্য। তুহিন তার বাবার সম্পত্তির চেয়ে সেই ব্রিটিশ ব্যবসায়ীর দেওয়া বড় অঙ্কের টাকাতেই বেশি আগ্রহী। সেফটির কোড জেনেও দরজা না খোলাটা প্রমাণ করে সে তার বাবার সম্পত্তি নয়, বরং গুপ্তধন চুরি করতে চেয়েছিল। ফেয়ারলি প্লেসের সেই পুরনো ঔপনিবেশিক ধাঁচের বিল্ডিংটির সামনে আমরা নামলাম। বিল্ডিংটি ছিল একটি বিশাল কাঠামো, যা বর্তমানে অফিস আর গুদাম হিসাবে ব্যবহৃত হয়। চারিদিকে শুনশান নীরবতা, শুধুমাত্র রাস্তার আলোর ভেজা প্রতিফলন আর বৃষ্টির শব্দ। দেবুদা দ্রুত বিল্ডিংয়ের পেছনের দিকটা পরীক্ষা করলেন। দেখো শুভ, পেছনের দিকে সিঁড়ি আছে যা সোজা বেসমেন্টে নেমে গেছে, আর এখানেই মুলারের 9-1 লজিকটি কার্যকর হবে। মুলার হয়তো একটি গোপন স্থানে অপেক্ষা করছে, যেখানে তুহিন পাণ্ডুলিপিটি নিয়ে আসবে। কিন্তু সংকেতটা তো ছিল মার্চ 8H। এর মানে কি শুধু হেস্টিংসের বাড়ি বা অফিস? এর আসল অর্থ হল মার্চ অফ হেস্টিংস, কর্নেল হেস্টিংসের শেষ জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তবে এই মুহূর্তে আমাদের সিঁড়ি বেয়ে নামতে হবে। টর্চ ধরো শুভ, আমরা অন্ধকারে প্রবেশ করছি। আমরা দুজন নিঃশব্দে পেছনের দিকের সিঁড়ি বেয়ে নামতে শুরু করলাম। প্রতিটি ধাপ যেন এক এক গভীর দীর্ঘশ্বাস ফেলছিল। বেসমেন্টের দরজাটি ছিল খোলা, ভেতরে আবছা আলো জ্বলছিল। বেসমেন্টের ভেতরের বাতাস ছিল স্যাঁতসেঁতে এবং পুরনো নথিপত্রের দুর্গন্ধে ভরা। আমরা দেখলাম একপাশে সারি সারি ফাইল ক্যাবিনেট, আর মাঝখানে টেবিলের ওপর পাণ্ডুলিপিটি হাতে নিয়ে বসে আছেন একজন ব্যক্তি। তার পাশে দাঁড়িয়ে আরও একজন, তার হাতে একটি চিপযুক্ত ডিভাইস। সেই দুই ব্যক্তি ছিলেন তুহিন ঘোষ এবং হ্যান্স মুলার। তাদের মুখে ছিল চুরির আনন্দ, কিন্তু তারা জানতেন না যে তাদের প্রতিটি পদক্ষেপ দেবাঞ্জন সেনের চোখে ধরা পড়েছে। আপনারা মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা করছেন মিস্টার ঘোষ এবং মিস্টার মুলার। একটু আলো বাড়ানো যেতে পারে কি? দেবুদার কণ্ঠস্বর বেসমেন্টের অন্ধকারে প্রতিধ্বনিত হল। তুহিন ঘোষের মুখ ভয়ে সাদা হয়ে গেল, আর হ্যান্স মুলার তার হাতে থাকা ডিভাইসটি শক্ত করে ধরল। বেসমেন্টের স্যাঁতসেঁতে আলো ছায়ায় দেবুদার অপ্রত্যাশিত কণ্ঠস্বর তুহিন ঘোষ এবং হ্যান্স মুলারকে প্রায় স্তম্ভিত করে দিল। তুহিনের মুখ, যা কয়েক মিনিট আগেও চুরির সাফল্যে উজ্জ্বল ছিল, তা এখন আতঙ্কে ফ্যাকাশে। অন্যদিকে হ্যান্স মুলার লম্বা,
পেশিবহুল জার্মান টেকনিশিয়ান সঙ্গে সঙ্গে রক্ষকের ভঙ্গিতে দাঁড়িয়ে গেলেন। হান্স মুলার কর্কশ ইংরেজিতে বলেন, Who are you? How did you get in here? This is a private place. আমি দেবাঞ্জন সেন। আমি এখানে কেন, সেই প্রশ্নের চেয়ে জরুরি হলো আপনারা দুজন এখানে কেন। মিস্টার মুলার, আপনার হাতে থাকা ডিভাইসটি দিয়ে আপনি কি এই ঐতিহাসিক পাণ্ডুলিপিটির তথ্য অন্য কোথাও এনক্রিপ্ট করে পাঠাচ্ছেন, নাকি এই বেসমেন্টের পুরনো দরজাগুলো লক করার চেষ্টা করছেন? হোয়াট এভার ইট ইজ, পুট ইট ডাউন। মুলার হাতে থাকা চিপ লাগানো ডিভাইসটি আরও শক্ত করে ধরলেন। সেফটির দরজার নিচ দিয়ে পাণ্ডুলিপি টেনে বের করে আনার সূক্ষ্ম বুদ্ধি যার, তার হাতে এখন একটি সহজ প্রতিরোধের হাতিয়ার। তুহিন ঘোষ আর্তনাদ করে বললেন, দেবুদা, আপনি এখানে? বাবা কি আপনাকে পাঠিয়েছেন? এটা একটা পারিবারিক ব্যাপার, আপনি প্লিজ চলে যান। আমরা শুধু দেখছিলাম এটা কত পুরনো। দেবুদা দ্রুত নোটবুক বের করতে করতে বললেন, তোহিনবাবু, আপনি লন্ডনে আছেন, এই খবর আমরা আপনার বাবার কাছে পেয়েছি। আর আপনার হাতে রয়েছে যে পাণ্ডুলিপিটি, তার ইতিহাস আপনার বাবার চেয়েও বেশি পুরনো। তারপর দেবুদার তুহিনকে উপেক্ষা করে দৃষ্টি মুলারের দিকে করে বলল, মিস্টার মুলার, আপনার ৯-১ লজিক ছিল খুবই বুদ্ধিদীপ্ত। আপনি জানতেন সেফটির অ্যালার্ম শুধুমাত্র দরজা খোলা হলেই বাজবে। তাই আপনি ৯ ইঞ্চি লম্বা পাণ্ডুলিপিটিকে রোল করে ১ সেন্টিমিটার ফাঁকের মধ্য দিয়ে বাইরে এনেছেন, একটি বিশেষ ফাইবার অপটিক টুল ব্যবহার করে। এই পুরো প্রক্রিয়ায় আপনার সময় লাগত প্রায় ১০ মিনিট। মুলারের মুখে সামান্য উত্তেজনা দেখা গেল। দেবুদার পর্যবেক্ষণ তাকে চমকে দিয়েছে। কিন্তু আপনার আসল ভুল হলো আপনি দ্য ডার্ক রুম সংকেতটি ব্যবহার করেছেন। ডার্ক রুম মানে এই বেসমেন্ট নয়, মিস্টার মুলার। এর অর্থ হলো আপনার সহযোগী তুহিনের জন্য একটি অন্ধকার আড়াল তৈরি করা, যেখানে সে তার বাবার অজান্তেই সেই পাণ্ডুলিপি রবার্ট হেস্টিংসের হাতে তুলে দেবে, তাই না মিস্টার ঘোষ? তুহিন মাথা নিচু করে ফেললেন। তার হাতে থাকা পাণ্ডুলিপিটি যেন এখন আগুনের মতো গরম মনে হচ্ছিল। হঠাৎ করেই দ্রুত বাংলায় হ্যান্স মুলার বললেন, আমি তাকে বিক্রি করে দেব না। পাণ্ডুলিপিটা আমার দরকার। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য হিস্ট্রি। হ্যান্স মুলার অবিশ্বাস্য দ্রুততায় তার হাতে থাকা ডিভাইসটি টেবিলের উপর ছুঁড়ে মারলেন এবং বেসমেন্টের পেছনের দরজার দিকে দৌড়ে গেলেন। হ্যান্স মুলারের পালানোর চেষ্টা বেসমেন্টের নীরবতা ভাঙল। তুহিন ঘোষ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন, আর দেবাঞ্জন সেনের চোখ ছিল মুলারের দিকে, তার শরীর নয়। শুভ, তুহিনকে সামলাও, পাণ্ডুলিপিটি ধরো, আমি মুলারকে দেখছি। মুলার, থামুন! ওইদিকে শুধু একটি বন্ধ গুদাম। আমি দ্রুত টেবিলের দিকে এগিয়ে গেলাম এবং তুহিনের আলগা হাত থেকে সেই ঐতিহাসিক পাণ্ডুলিপিটি উদ্ধার করলাম। হাতে নিতেই বোঝা গেল এটি সত্যিই একটি পাতলা, হাতে বাঁধানো ডাচ ভাষার ভলিউম। তুহিন কোনো বাধা দিলেন না, বরং যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। দেবুদা দ্রুত মুলারের পিছু ধাওয়া করলেন। মুলার বেসমেন্টের পেছনের প্রান্তে অবস্থিত একটি পুরনো কাঠের দরজা খুলে দিলেন, যা সরাসরি একটি সরু গলিতে নিয়ে যায়। কিন্তু দেবুদা সেই দরজা পর্যন্ত পৌঁছানোর আগেই মুলার গলিতে অদৃশ্য হয়ে গেলেন। দেবুদা দরজার পাশে থামলেন এবং নিচু হয়ে দরজার নিচের ধুলো পরীক্ষা করলেন। দেবুদা ফিরে এসে মৃদু হেসে বলল, সে খুব দ্রুত, শুভ, কিন্তু একজন চোরের মতো পালানোর জন্য প্রস্তুত ছিল। তবে সে একটি জিনিস ফেলে গেছে। দেবুদা মেঝের এক কোণ থেকে একটি ছোট চকচকে ধাতব তার হাতে তুলে নিলেন। সেটি প্রায় 2 ফুট লম্বা এবং তার এক প্রান্তে একটি ছোট হুক লাগানো।
এটাই তার ৯-১ লজিকের বাস্তব রূপ। এই হুক দিয়েই সে পাণ্ডুলিপিটিকে সেফটির নিচ থেকে টেনে বের করে এনেছিল। সে চোর নয়, সে একজন টুল মেকার। তুহিনবাবু, আপনি আপনার বাবার অমূল্য সম্পত্তি বিক্রি করার জন্য বিদেশে যাওয়ার নাটক করলেন কেন? আপনার উদ্দেশ্য কি ছিল? কষ্টে ভরা কিন্তু স্পষ্ট কণ্ঠে তুহিনবাবু বললেন, টাকা। হেস্টিংস আমাকে 1 কোটি টাকা অফার করেছিল। বাবার কাছে ওটা শুধু ইতিহাস, আমার কাছে ওটা মুক্তি। আমি রবার্ট হেস্টিংসের সঙ্গে দেখা করার জন্য লন্ডনের টিকিট কেটেছিলাম, কিন্তু মুলার বলেছিল তার হাতেই পাণ্ডুলিপি তুলে দিলে লন্ডনে আরও বেশি টাকা পাওয়া যাবে। আমি জানতাম সেফটিটা খুললে বাবা বুঝবেন। মুলার বলেছিল সে দরজা না খুলেই জিনিসটা বের করে আনবে। ঠিক সেই মুহূর্তে বাইরে গাড়ির ব্রেক কষার শব্দ হলো। বেসমেন্টের সিঁড়ি দিয়ে দ্রুত পদশব্দ এগিয়ে এলো। মনে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লায়েন্ট এসে গেছেন, শুভ। আর ইনি সম্ভবত অপেক্ষায় থাকতে পছন্দ করেন না। সিঁড়ি দিয়ে নামলেন রবার্ট হেস্টিংস। দীর্ঘদেহী, মাঝবয়সী এক ব্রিটিশ বংশোদ্ভূত ব্যবসায়ী। তার পরনে ইতালীয় স্যুট, কিন্তু চোখে স্পষ্ট ক্রোধ। তার পিছনে দুজন বিশাল দেহী রক্ষী। হেস্টিংসের উপস্থিতি বেসমেন্টের স্যাঁতস্যাঁতে পরিবেশকেও যেন কর্পোরেট দাপটে ভরে দিল। দৃঢ়, কর্তৃত্বপূর্ণ কণ্ঠে রবার্ট হেস্টিংস বললেন, What the devil is going on here? Tuhin, where is the manuscript? I received a coded text that the delivery was ready. And who are you two? রবার্ট আঙ্কেল, ইনি দেবাঞ্জন সেন। ইনি সব জেনে গেছেন। রবার্ট হেস্টিংসের চোখ তখন আমার হাতে থাকা পাণ্ডুলিপির ওপর পড়ল। তার চোখ লোভ আর ক্রোধে জ্বলে উঠল। রবার্ট হেস্টিংস ঠান্ডা ও হিসেবি কণ্ঠে বললেন, The great detective. আমি আপনার নাম শুনেছি, মিস্টার সেন। আপনি নিশ্চয়ই নিত্যানন্দ ঘোষের কাছ থেকে এসেছেন। আমাকে এই পাণ্ডুলিপিটি দিন। এর সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। এই কাগজটি আমাদের পরিবারের সম্পত্তি এবং এর বিষয়বস্তু সম্পূর্ণ মিথ্যা। আপনি কি জানেন ইতিহাসকে রক্ষা করার জন্য কত টাকা খরচ হতে পারে? দেবুদা হেঁটে হেস্টিংসের সামনে এসে দাঁড়ালেন। মিস্টার হেস্টিংস, আমি জানি এই পাণ্ডুলিপিটি আপনার পরিবারের জন্য কতটা বিপজ্জনক। এটি বলে যে আপনার পূর্বপুরুষ কর্নেল হেস্টিংস ছিলেন একজন হত্যাকারী, এবং আপনি এখন সেই সত্যকে চিরতরে মুছে ফেলতে চান। কিন্তু ইতিহাস কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। রক্ষীদের দিকে ইঙ্গিত করে মিস্টার হেস্টিংস বললেন, মিস্টার সেন, আমি আপনাকে শেষবারের মতো বলছি, আমাকে পাণ্ডুলিপিটি দিন। আমি আপনাকে আপনার পারিশ্রমিকের দ্বিগুণ দেব। 1 লাখ টাকা নিন এবং ভুলে যান যে আপনি আজ রাতে এখানে এসেছিলেন। টাকা? আমার পারিশ্রমিক? আমার পারিশ্রমিক হলো সত্য, মিস্টার হেস্টিংস। আর সত্যের কোনো মূল্য হয় না। তুহিন ঘোষের মতো দুর্বল চিত্তের মানুষের কাছে হয়তো হয়, কিন্তু আমার কাছে নয়। হেস্টিংসের রক্ষীরা দেবুদা এবং আমার দিকে এগিয়ে এলো। বেসমেন্টের নীরবতা হঠাৎ করেই ভাঙল এক চাপা উত্তেজনায়। রবার্ট হেস্টিংসের নির্দেশ পেয়ে তার 2 রক্ষী যখন দেবুদার দিকে এগিয়ে এলো, তখন দেবুদা তার স্থিরতা বজায় রাখলেন। তিনি একটি মুহূর্ত অপেক্ষা করলেন, তারপর হঠাৎ করে বেসমেন্টের সিলিংয়ের দিকে নির্দেশ করলেন, নারায়ণ! মিস্টার হেস্টিংস, আমি জানি আপনি খুব তাড়াতাড়ি এই পাণ্ডুলিপিটি ধ্বংস করতে চান, কিন্তু আপনি কি জানেন এই বেসমেন্টটির ইতিহাস কি? হেস্টিংসের রক্ষীরা থমকে গেল, কারণ দেবুদার প্রশ্নটি ছিল অপ্রত্যাশিত। হেস্টিংস বিরক্ত হলেন। হেস্টিংস বিরক্তিতে দাঁত কিরমির করে বললেন, What nonsense is this? This is an old storehouse. Give me the manuscript.
না মিস্টার হেস্টিংস, এই বেসমেন্টটি আপনার পূর্বপুরুষের সময়ের পুরনো অফিস ভবনের অংশ, এবং আমি অনুমান করি এইখানেই কর্নেল হেস্টিংসের সেই কুখ্যাত ক্যামেরা রুম বা ডার্ক রুম ছিল, যেখান থেকে তিনি তার অপরাধের পরিকল্পনা করতেন। তুহিনের হাতে থাকা সংকেত মার্চ @HS কেবল আপনার অফিসের ঠিকানা নয়, এটি আপনার পূর্বপুরুষের কুখ্যাত কুঠুরিটি চিহ্নিত করেছে। দেবুদার তীক্ষ্ণ যুক্তি হেস্টিংসকে স্তব্ধ করে দিল। তিনি বুঝতে পারলেন এই ডিটেকটিভকে কেবল ভয় দেখিয়ে বা টাকা দিয়ে আটকানো যাবে না। আপনারা মুলারকে দিয়ে পাণ্ডুলিপিটি চুরি করিয়েছেন, তুহিনকে দিয়ে আপনার অফিস পর্যন্ত নিয়ে এসেছেন, যাতে আপনি এখানে বসে গোপনে এটিকে পুড়িয়ে ফেলতে পারেন। কিন্তু আমি আপনাকে এই সুযোগ দেব না। দেবুদা এবার তার পকেট থেকে একটি ছোট হুইসেল বের করে তার ঠোঁটে রাখলেন। মিস্টার হেস্টিংস, আপনি আমার পারিশ্রমিক জানতে চেয়েছিলেন। আমার পারিশ্রমিক হলো আপনার পুলিশকে ফোন করা। আমি যখন নিত্যবাবুর বাড়ি থেকে বেরিয়ে আসি, তখনই আমি একটি সতর্কবার্তা ছেড়ে এসেছি। ঠিক তখনই দেবুদা তার মুখের হুইসেলটি জোরে বাজালেন, আর বাইরে পুলিশের সাইরেনের আওয়াজ শোনা গেল, যা দ্রুত ফেয়ারলি প্লেসের দিকে এগিয়ে আসছিল। হেস্টিংস হতাশায় চিৎকার করে বললেন, You ruined everything. You will regret this, Sen. This family name will crush you. হাসি মুখে দেবুদা বলল, হতে পারে মিস্টার হেস্টিংস, তবে এই মুহূর্তে আপনার পরিবারকে তার কুকীর্তির জন্য বিচারের মুখোমুখি হতে হবে। শুভ, পাণ্ডুলিপিটি শক্ত করে ধরো, আমাদের সাক্ষী দিতে হবে। পুলিশের সাইরেনের শব্দ বেসমেন্টের মধ্যে তীব্রভাবে প্রবেশ করল। রবার্ট হেস্টিংসের সমস্ত দাপট ভেঙে পড়ল। তার দুই রক্ষী পেশাদার হলেও পুলিশের আগমনে দ্বিধাগ্রস্ত হয়ে গেল। পুলিশ ইন্সপেক্টর বিমল রায়, একজন পরিচিত, দেবুদার হুইসেল কোড পেয়েই দ্রুত ছুটে এসেছিলেন। তিনি তার দলকে নিয়ে দ্রুত বেসমেন্টে প্রবেশ করলেন। পুলিশ ইন্সপেক্টর বিমল রায় কর্কশ ও অফিসিয়াল কণ্ঠে বললেন, কে কে আছেন এখানে? সবাই হাত উপরে তুলুন। মিস্টার সেন, কি হচ্ছে এখানে? দেবুদা শান্তভাবে রবার্ট হেস্টিংসের দিকে ইঙ্গিত করে বলল, ইন্সপেক্টর রায়, এই ভদ্রলোকের নাম রবার্ট হেস্টিংস। ইনি একজন ঐতিহাসিক পাণ্ডুলিপি চুরির মূল পরিকল্পনাকারী, এবং এই হলো তুহিন ঘোষ, যিনি চুরি কার্যকর করেছেন। চুরি যাওয়া পাণ্ডুলিপিটি শুভঙ্করের হাতে রয়েছে, যা আমরা রবার্ট হেস্টিংসের নির্দেশে ধ্বংস করার ঠিক আগে উদ্ধার করেছি। ইন্সপেক্টর রায় দ্রুত পরিস্থিতি বুঝতে পারলেন। তার নির্দেশে তুহিন ঘোষ এবং রবার্ট হেস্টিংসকে হাতকড়া করানো হলো। হেস্টিংস ক্রোধে ফেটে পড়লেও পুলিশি বেষ্টনীর সামনে অসহায়। হেস্টিংস ক্রোধে তুহিনের দিকে রেগে তাকিয়ে বললেন, You fool! You were supposed to meet Muller in London. ইন্সপেক্টর রায়ের দিকে ফিরে দেবুদা বলল, ইন্সপেক্টর, তুহিনের মোবাইল ফোন পরীক্ষা করুন। সেখানে হ্যান্স মুলারের পাঠানো একটি ঠিকানা এবং লন্ডনের টিকিটের বিবরণ আছে। মুলার সম্ভবত শহরের পেছনের গলিতে পালিয়েছে, কিন্তু তার চুরির সরঞ্জাম বেসমেন্টে রয়ে গেছে। তুহিনের লন্ডনে থাকার কথা ছিল, কিন্তু সে এখানে? মিস্টার সেন, আপনি এই অসম্ভবটা সম্ভব করলেন কিভাবে? ইন্সপেক্টর, চোরেরা কেবল ইতিহাস নয়, তাদের নিজেরাও এক ধরনের মিথ্যা ছদ্মবেশের আড়ালে লুকিয়েছিল। তাদের সবথেকে বড় ভুল ছিল, তারা ভেবেছিল যে আমি একজন সরল ডিটেকটিভ। আসলে আমি যা দেখি তা কেবল আমার চোখ নয়, ইতিহাস এবং যুক্তি। কিছুক্ষণের মধ্যেই বেসমেন্টটি ফাঁকা হলো। পুলিশ হেস্টিংস ও তুহিনকে নিয়ে চলে গেল। দেবুদা আর আমি, শুভঙ্কর, পাণ্ডুলিপিটি নিয়ে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইলাম।
পাণ্ডুলিপিটি কি সত্যি কর্নেল হেস্টিংসের কুকীর্তি প্রমাণ করবে দেবুদা? দেবুদা পাণ্ডুলিপিটি সাবধানে পর্যবেক্ষণ করে বলল, হ্যাঁ, শুভ। ভ্যান্ডার স্পেকের লেখা এই জার্নালটি সমস্ত উপনিবেশিক মিথ্যাকে বাতিল করে দেবে। আজ আমরা শুধু একটি চুরি হওয়া জিনিস উদ্ধার করিনি, আমরা একটি ঐতিহাসিক সত্যকেও তার সঠিক স্থানে ফিরিয়ে দিয়েছি। চলো, এবার নিত্যানন্দ ঘোষকে খবরটা দিতে হবে। কলকাতার বৃষ্টি তখন থেমে গেছে। রাত গভীর হলেও ফেয়ারলি প্লেসের বাতাস এখন সত্যের এক নতুন সুবাসে ভরে উঠেছে। ফেয়ারলি প্লেসের বেসমেন্টে পুলিশের কাজ শেষ হতে প্রায় ভোর হয়ে গেল। ইন্সপেক্টর রায়ের কাছ থেকে সমস্ত অফিসিয়াল কাগজপত্র বুঝে নিয়ে দেবুদা এবং আমি, শুভঙ্কর, ট্যাক্সি করে বালিগঞ্জের দিকে রওনা হলাম। আমাদের হাতে ছিল কাস্টম মেড বাক্সে রাখা সেই ঐতিহাসিক ডাচ পাণ্ডুলিপি। আমরা যখন ঘোষাল ম্যানশনের বিশাল গেটের সামনে পৌঁছালাম, তখন সকালের আলো সবে ফুটতে শুরু করেছে। রাতের বৃষ্টি ধুয়ে দিয়েছে শহরের সমস্ত মলিনতা, কিন্তু বাড়ির ভেতরে তখনও চাপা উদ্বেগ। নিত্যানন্দ ঘোষ আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তিনি সম্ভবত সারা রাত চোখ বুঝতেও পারেননি। তার মেয়ে সুনিতা ঘোষাল বাবার পাশে দাঁড়িয়েছিলেন। তার চোখে এখন আর বিরক্তি নেই, বরং গভীর ভয় এবং লজ্জিত হতাশা। নিত্যানন্দ ঘোষ আতঙ্কিত, প্রায় ফিস ফিস করে বললেন, মিস্টার সেন, কি খবর? তুহিন কি? পাণ্ডুলিপিটা কি? হাতে থাকা বাক্সটি এগিয়ে দিলেন দেবুদা, তারপর বললেন, মিস্টার ঘোষ, পাণ্ডুলিপিটি অক্ষত আছে। তুহিন ঘোষ এবং রবার্ট হেস্টিংসকে পুলিশ গ্রেফতার করেছে। তারা দুজনেই পাণ্ডুলিপিটি ধ্বংস করার পরিকল্পনা করেছিল, যাতে কর্নেল হেস্টিংসের নাম ইতিহাসে কলঙ্কিত না হয়। নিত্যানন্দ ঘোষ বাক্সের দিকে তাকালেন। তার চোখ কৃতজ্ঞতায় জলে ভরে উঠল, কিন্তু তার মুখে ছিল পুত্র হারানোর যন্ত্রণা। আমার ছেলে তুহিন, সে এই কাজ করেছে? টাকার জন্য? 1 কোটি টাকার জন্য? আমার ইতিহাস, আমার বিশ্বাস। মিস্টার ঘোষ, তুহিনের উদ্দেশ্য ছিল টাকা, আর হেস্টিংসের উদ্দেশ্য ছিল ক্ষমতা এবং পূর্বপুরুষের সুনাম। তারা দুজনেই ইতিহাসের চেয়ে তাদের ব্যক্তিগত স্বার্থকে বড় করে দেখেছিল। আপনার ছেলেকে হয়তো আইনের মুখোমুখি হতে হবে, কিন্তু আপনার পাণ্ডুলিপিটি এখন সুরক্ষিত। লজ্জা ও কষ্টের স্বরে সুনিতা ঘোষাল বললেন, মিস্টার সেন, আমি বাবাকে বিশ্বাস করিনি। আমি ভেবেছিলাম এটা তার বাড়তি আগ্রহ। আমি দুঃখিত। এক ঝলক সুমিতার দিকে তাকিয়ে দেবুদা বলল, ম্যাডাম, মানুষের ভুল হওয়া স্বাভাবিক। আপনার উদ্বেগ ছিল একজন পিতার স্বাস্থ্য নিয়ে, কিন্তু মনে রাখবেন, সবথেকে বড় অপরাধী সর্বদা সেখানে লুকিয়ে থাকে যেখানে আমরা তাকে খুঁজে পেতে সবচেয়ে কম প্রত্যাশা করি। নিত্যানন্দ ঘোষ পাণ্ডুলিপির বাক্সটি বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। এই কান্না আনন্দের ছিল না, ছিল মুক্তির এবং হারানোর মিশ্রণ। আমরা ঘোষাল ম্যানশন থেকে বিদায় নিলাম। পথে দেবুদা পুরো মামলাটির একটি বিশদ বিশ্লেষণ করতে শুরু করলেন, ঠিক যেমনটি তিনি প্রায়শই কঠিন কেস সমাধানের পর করেন। শুভ, এই কেসটি ছিল একটি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক চুরি। হ্যান্স মুলার সেফটি খোলার জন্য চাবি বা কোড ব্যবহার করেনি, সে ভৌত দুর্বলতা ব্যবহার করেছিল। 9-1 লজিক কি ছিল দেবুদা? এটা একটা ডাবল ক্লু ছিল শুভ। প্রথমে 9 ইঞ্চি দৈর্ঘ্যের পাণ্ডুলিপিটিকে 1 সেন্টিমিটার ফাঁক দিয়ে টেনে বের করার জন্য ব্যবহৃত সরঞ্জামের ডিজাইন। দ্বিতীয়ত, এটি ছিল তুহিনের জন্য একটি কোড ওয়ার্ড। মুলার জানত যে তুহিন কোডের মাধ্যমে নয়, সরঞ্জামের মাধ্যমেই কাজটি করবে।
নয় বলতে সেফটির দরজায় 9 বার ভুল কোড দেওয়ার পর 1 মিনিটের যে লক টাইম তৈরি হয় সেটাকেও বোঝায়। মুলার হয়তো তুহিনকে ফোন করে সেই সময়টা নিশ্চিত করতে চেয়েছিল, যাতে সেই 1 মিনিটের মধ্যেই পাণ্ডুলিপিটি বের করে আনা যায়। দেবুদা তার পকেট থেকে সেই ছেঁড়া নীল চিঠির টুকরোগুলো বের করলেন, যা এখন একটি টেপ লাগানো অবস্থায় আছে। আর তুহিনের হাতে লেখা সেই সংকেত মার্চ অ্যাট HS এর আসল অর্থ ছিল আরও গভীর। মিস্টার হেস্টিংসের পারিবারিক ইতিহাস নিয়ে আমি যে দ্রুত গবেষণা করেছিলাম তাতে জানতে পারলাম কর্নেল হেস্টিংসের ব্যক্তিগত সম্পত্তি নিলামে তোলা হয়েছিল 1853 সালের মার্চ মাসে। সেই সংকেতটি ছিল তুহিনের জন্য একটি গোপন বার্তা। মার্চ মাসেই হেস্টিংসের হাতে পাণ্ডুলিপি তুলে দাও। তাদের দ্রুত বিক্রির তাড়না ছিল। কিন্তু হ্যান্স মুলার তো পালিয়ে গেল, তাকে কি আর ধরা যাবে? মুলার একজন চোর নয় শুভ, সে ছিল একজন টেকনিক্যাল পার্টনার। সে পাণ্ডুলিপিটি চায়নি, সে চেয়েছিল তার কাজের জন্য টাকা। সে তার চুরির সরঞ্জাম ফেলেই পালিয়েছে। ইন্সপেক্টর রায় এখন মুলারের সেই ডিভাইসটি পরীক্ষা করলেই তার পরিচয় এবং বর্তমান অবস্থান জানতে পারবেন। একজন জার্মান টেকনিশিয়ান ভারতে এভাবে বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। তার গ্রেফতার কেবল সময়ের অপেক্ষা। দেবুদা তার চোখ বন্ধ করলেন, যেন এইমাত্র তিনি তার মনের ভেতরকার সমস্ত জট খুলে ফেললেন। বেলা তখন প্রায় 11টা। আমরা অফিসে ফিরে এসেছিলাম। দেবুদা তার প্রিয় চেয়ারে বসে ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিচ্ছিলেন, আর আমি সেই ঐতিহাসিক চুরির পুরো ঘটনাটা আমার নোটবুকে লিখে রাখছিলাম। ঠিক সেই সময় আমাদের অফিসে এলেন সুনিতা ঘোষাল। তার মুখে রাতের জাগরণ আর চরম অনুশোচনার ছাপ স্পষ্ট। তিনি দ্রুত এসে দেবুদার সামনে বসলেন। মিস্টার সেন, আমি জানি আমার আর আসার কথা নয়, কিন্তু আমার একটি স্বীকারোক্তি আছে। এটি তুহিন বা পাণ্ডুলিপি সম্পর্কিত নয়, বরং আমার বাবার সম্পর্কে। শান্তভাবে দেবুদা বলল, বলুন ম্যাডাম। সত্য সবসময়ই গুরুত্বপূর্ণ। আমি বাবাকে পাণ্ডুলিপিটি না থাকার বিষয়ে বিশ্বাস করিনি, ঠিক, কিন্তু আমার সন্দেহ ছিল তুহিনকে নিয়ে। সে বাবার সম্পত্তি নিয়ে সব সময় উদাসীন ছিল, কিন্তু আমি বাবা আর তুহিনের মধ্যে কোড নিয়ে আলোচনার সময় কিছুটা শুনেছিলাম। সুনিতা বললেন যে সেফটি কোডটি কেবল তুহিনকেই শেখানো হয়েছিল, কিন্তু তিনি নিজেও আড়াল থেকে সেই 3টি সংখ্যা নোট করে রেখেছিলেন। আমার সন্দেহ হলে আমি রাতে একবার সেফটি খোলার চেষ্টা করেছিলাম। আমি কোডটি জানি, কিন্তু অ্যালার্মের ভয়ে আমি দ্রুত 3টি সংখ্যা দিয়েই থেমে যাই। আমি জানতাম না যে তুহিন চুরি করেছে। আমি কেবল বাবার অমূলক ভয় দূর করতে চেয়েছিলাম। চিন্তিত হাসি হেসে দেবুদা বলল, আপনার ভয় ছিল সৎ ম্যাডাম, কিন্তু আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করলেন। এই সেফটিটি একটি পুরনো মডেল। প্রথম 3টি সংখ্যা সঠিক হলেই ভল্ট সামান্য শব্দ করে। সেই সামান্য শব্দ যা আপনি শুনেছিলেন, সেটাই আপনার বাবাকে সন্তুষ্ট করেছিল যে কোড ঠিক আছে, কিন্তু পুরো কোড দেওয়া হয়নি, তাই অ্যালার্ম বাজেনি। এই ছিল আরও একটি ছোট ধাঁধার সমাধান। সুনিতা ঘোষালের সেই সামান্য কৌতূহলী নিশ্চিত করেছিল যে সেফটির কোড শুধুমাত্র একজনেরই নয়, বরং 2 জন জানত। আপনাকে ধন্যবাদ ম্যাডাম। আপনার এই তথ্য তুহিনের অপরাধের প্রমাণকে আরও জোরালো করবে। আপনার বাবার বিশ্বাস অর্জন করা আপনার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুনিতা ঘোষাল চলে যাওয়ার পর অফিসটি আবার নীরব হয়ে গেল। দেবুদা তার জহুরির লুপটি পরিষ্কার করতে করতে আমার দিকে ফিরলেন।
আমি তখন পাণ্ডুলিপির গুরুত্ব নিয়ে ভাবছিলাম। দেবুদা, একটা প্রশ্ন, এই পাণ্ডুলিপিটা কি করে এত বছর ধরে অক্ষত ছিল, আর কেনই বা নিত্যানন্দবাবু এটাকে এত গোপনে রেখেছিলেন? পাণ্ডুলিপিটি ভ্যান্ডার স্পেক, একজন ডাচ নাবিকের লেখা ছিল। ডাচরা ব্ল্যাক হোল ট্র্যাজেডির পর ব্রিটিশদের বিরুদ্ধে এই প্রমাণকে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশ ক্ষমতার সামনে তা চাপা পড়ে যায়। এটি সিল্কের মতো পাতলা কাগজ আর প্রাকৃতিক রং দিয়ে লেখা, যা এশিয়াটিক সোসাইটির গ্রন্থাগারের আর্দ্রতা থেকে দূরে রাখতেই নিত্যানন্দ ঘোষের বাড়িতে তার পূর্বপুরুষের হাতে এসেছিল। নিত্যানন্দবাবু ইতিহাসের সেই সত্যটিকে ভয় পেয়েছিলেন, কারণ এটি প্রকাশ হলে তার শহরের শান্তি নষ্ট হতে পারে। দেবুদা জানালা দিয়ে বাইরে মেঘলা আকাশের দিকে তাকালেন। পাণ্ডুলিপিটি কোনো সাধারণ দলিল ছিল না শুভ, এটি ছিল ক্ষমতার এক প্রতিচ্ছবি। রবার্ট হেস্টিংস চেয়েছিলেন এটি নষ্ট করতে, কারণ এটি তার পরিবারের ঐতিহাসিক সুবিধা নষ্ট করে দিত, আর নিত্যানন্দবাবু এটিকে লুকিয়ে রেখেছিলেন কারণ এর রাজনৈতিক ওজন বহন করার ক্ষমতা তার ছিল না। তাহলে এখন কি হবে? পাণ্ডুলিপিটি কি প্রকাশ পাবে? অবশ্যই পাবে। মিস্টার ঘোষ এখন পাণ্ডুলিপিটি ন্যাশনাল আর্কাইভসে দান করার সিদ্ধান্ত নিয়েছেন। তার ছেলে তাকে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু তার প্রিয় ইতিহাসকে নয়। পাণ্ডুলিপিটি এখন সমস্ত মানুষের জন্য। ভ্যান্ডার স্পেকের এই জার্নাল এখন বই হয়ে প্রকাশিত হবে এবং কর্নেল হেস্টিংসের প্রকৃত ইতিহাস সবার সামনে আসবে। দেবুদার চোখ যেন এক বিজয়ী সৈনিকের মতো জ্বলছিল। এই কেসটি কেবল চুরি যাওয়া জিনিস উদ্ধারের ছিল না, ছিল ইতিহাসের সত্যকে পুনরুদ্ধার করার। সেদিনের পর প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। তুহিন ঘোষ এবং রবার্ট হেস্টিংসের বিচার চলছে। হ্যান্স মুলারকে সিঙ্গাপুরে গ্রেফতার করা হয়েছে তার টেকনিক্যাল প্রমাণগুলি তাকে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট। নিত্যানন্দ ঘোষ তার পাণ্ডুলিপিটি আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে হস্তান্তর করেছেন এবং শীঘ্রই এর বাংলা অনুবাদ প্রকাশিত হবে। বালিগঞ্জ প্লেসের অফিসে সেদিন বিকেলে আবার কফি আর পুরনো কাগজের পরিচিত সুবাস। দেবুদা তার পছন্দের বইয়ে মনোযোগ দিয়েছেন। আমি, শুভঙ্কর, এই পুরো ঘটনার বিশদ বিবরণ লিখে শেষ করলাম, যা সম্ভবত আমার জীবনের সেরা রিপোর্টিং হবে। কফি কাপে চুমুক দিয়ে দেবুদা বলল, ভালো লিখেছ শুভ, এতে ডার্ক রুমের সংকেত স্পষ্ট হয়েছে। কিন্তু দেবুদা, আমার মনে হয় আপনার আসল জাদুকরী পর্যবেক্ষণ ছিল সেই ধুলোর দাগ। আপনি নিশ্চিত ছিলেন যে চোর দরজার নিচ দিয়ে কিছু টেনে নিয়ে গেছে। মুচকি হেসে দেবুদা বলল, আসলে শুভ, আমি একটি জিনিস বুঝতে পেরেছিলাম। যখন কোনো চোর এত নিখুঁতভাবে তার কাজ করে, তখন সে সবসময়ই একটি সামান্য জিনিস ভুলে যায়। হ্যান্স মুলার একজন জার্মান টেকনিশিয়ান। তারা সব কাজ পরিপাটিভাবে করতে ভালোবাসে। সে যদি পাণ্ডুলিপিটি বের করে আনে, তবে মেঝেতে সামান্য ঘর্ষণ বা দাগ পড়বেই, যা একজন বাঙালি ঝাড়ুদার তার প্রতিদিনের অভ্যাসেও লক্ষ্য করবে না। কিন্তু আমি করেছিলাম। দেবুদা আবার তার বইয়ের পাতায় মনোযোগ দিলেন। এই কেসটি আমাদের শেখালো শুভ, যে মানুষ যত আধুনিক হোক না কেন, লোভ এবং ইতিহাসকে লুকানোর চেষ্টা সবসময়ই পুরনো ধাঁচের অপরাধের জন্ম দেয়। এবার তোমার রিপোর্টটা শেষ করো। আমি যখন আমার টাইপরাইটারের দিকে ফিরলাম, তখন একটি নতুন ফোন কল এলো। এক মহিলা তার স্বামীর নিখোঁজ হওয়ার কথা জানাতে চান। দেবুদা তার কফির কাপ নামিয়ে রাখলেন। আরেকটি নতুন রহস্য অপেক্ষা করছে।
ফোনটি তুলে নিয়ে দেবুদা বলল, হ্যাঁ বলুন, দেবাঞ্জন সেন বলছি। এবং সেই মুহূর্তে কলকাতার অন্ধকার কুঠুরির সংকেত সমাধান হওয়ার পর আমার খুড়তুতো দাদা দেবাঞ্জন সেন তার পরবর্তী অনুসন্ধানের জন্য প্রস্তুত হলেন। আমরা জানি না কে তিনি, কোথায় তিনি যাবেন, কিন্তু আমরা জানি রহস্য তার অপেক্ষায় রয়েছে। আজকের গল্প এখানেই শেষ হলো। আপনাদের ভালো লাগলে এক্ষুনি লাইক, শেয়ার এবং মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।